বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয়, অগ্নি সন্ত্রাসের ৭ লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয়। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মনির হোসেন। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়, সেগুলো অগ্নি সন্ত্রাস আর অপরাধের। ৭ লাখ নেতা কর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছুই নয়। দেশের সব জেলেও এত সংখ্যক কয়েদি রাখার ব্যবস্থা নেই বলেও জানান তিনি। শুক্রবার সকালে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন দলীয় প্রধান। প্রতিষ্ঠার ৫১ পেরিয়ে ৫২তে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে। বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার। যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন। কত ধাপ মানুষ উপরে উঠে গেছে। আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি। তিনি বলেন, সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারত না বিএনপি। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কি অত্যাচার হচ্ছে তাদের? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। সম্প্রতি ৬০ লাখ নেতাকর্মী জেলবন্দি নিয়ে বিএনপির দাবি দাওয়া নাকচ করে দেন সরকার প্রধান। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে ৬০ লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক ৬০ লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। লেখাপড়া শিখে মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শুরুতেই সহযোগী সংগঠনটির কার্যক্রম নিয়ে টিপ্পনী কাটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ধানমন্ডি, বনানী, গুলশান, বাড়িধারার মতো অভিজাত এলাকা ছেড়ে গ্রামমুখী হতে হবে কৃষক লীগকে। গুলশান শাখা, বাড়িধারা শাখা, এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপর সমসাময়িক রাজনীতির নানা ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পথহারা পথিকের মতো দিশেহারা দলটি। দলের ভবিষ্যৎ নিয়েও হতাশ নেতাকর্মীরা। বাংলাদেশকে নিয়ে কোথায় কোথায় ফখরুল বলে মহাবিপদ, মহাবিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ। কি করবে? হাল ধরার কেউ নেই। বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের ওপর মামলা, হামলা আর নির্যাতন করা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবির মানববন্ধনে একথা বলেন তারা। ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল 5:30টায় শেষ হয় ভোট গ্রহণ। অপেক্ষায় এবার ফলাফল ঘোষণার। চলচ্চিত্র শিল্পীদের জন্য আজকের দিনটি ছিল বিশেষ। লাইট ক্যামেরার ব্যস্ততা ছেড়ে সবাই জড়ো হয়েছেন প্রাণের কর্মস্থল ভিএফডিসিতে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। শুক্রবার সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। এজন্য বিকেল 5:30 পর্যন্ত চলে ভোট। নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। অনেক ভালো হচ্ছে এবারের পরিবেশ, সবাই খুব সুন্দরভাবে ভোট দিতে যাচ্ছে। এবার 21 পদের বিপরীতে স্বতন্ত্র সহ লড়েছেন 48 জন। সভাপতি পদে ছিলেন মিশা সওদাগর ও মাহমুদ কুলি। সাধারণ সম্পাদক পদে নিপুণ ও ডিপজলের লড়াই। ইনশাআল্লাহ ভালো। ফলাফলটা যা হবে সেটা খুবই যুক্তিগত হবে। ভোট সেট পরিবেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নির্বাচনে এবারের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাঙিয়ে তুলেছে আয়োজনকে, এমনটাই বলছেন অনেকে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস। এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধবন্ধের তাগিদ দেন আইএমএফ প্রধান। তবে ডলার রেটের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে। I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. আইএমএফের কর্মকর্তা বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয়। Bangladesh was also hit by a confluence of shocks, or I would say multiplicity of shocks. The war in Ukraine, tensions disrupted the recovery from the COVID-19 pandemic. So they have embarked on macroeconomic adjustment, which is aimed at stabilizing the economy. When you think in terms of the program, this is a program owned by the government, supported by the IMF. এদিকে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হন আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর। তিনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন। Also gave to the United States another comparative advantage. বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই কথাটা বলছে যে আমাদের রিজার্ভ সংকট। বাংলাদেশের মার্কেটে বর্তমানে 5টি রেটে ডলার লেনদেন চলছে। যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফের মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক। আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সিন্ডিকেট চক্রের খপ্পরে ভোজ্য তেল দাম নির্ধারণের 24 ঘন্টা পার না হতেই পুরানো সয়াবিন তেল নতুন বাড়তি দরে বিক্রি করছেন ডিলাররা, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। আর ভোক্তারা বলছেন, এ যেন মরার উপর খাড়ার ঘা। এদিকে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁঝ, আর সব সীমা ছাড়িয়েছে আলুর দাম। তেল নিয়ে চলছে তেলেস্মাতি কাণ্ড। ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব ছিল লিটারে 10 টাকা, তার প্রেক্ষিতে বাড়ল 4 টাকা। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, ভোজ্য তেলের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন এই দর। আজ থেকে কার্যকর হওয়া অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা, আর 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ডিলার পর্যায়ে ইতিমধ্যেই দাম বাড়ানো হয়েছে, যা মরার উপর খাড়ার ঘা হচ্ছে ক্রেতাদের। আবার 4 টাকা করে লিটারে বাড়াইতেছে, আর মনে করেন এই জিনিসগুলো তো আগের কেনা, কিন্তু এখন মনে দাম বেশি দামে বিক্রি করতেছে। মানুষটা খুবই কষ্ট পাচ্ছে এটাতে। আগের রেটে মাল আছে, কিন্তু ডিলাররা কাটছে করে এটা আপনার আগে নতুন রেটে দামে দামে মাল দিচ্ছে। তবে অভিযোগ মানতে রাজি নন ডিলাররা, বলছেন পুরাতন দরেই বিক্রি করছেন তারা। তাহলে কারসাজি কার? 183 টাকা গায়ে রেট তো আমরা বিক্রি করছি 160 টাকা। 5 লিটার আমরা এখন বিক্রি করতে 770 টাকা। কোনো নতুন মাল আসলে যদি রেট বাড়ানো হয় তখন আমরা রেট বাড়াবো। এদিকে আবারও পেঁয়াজের বাজারে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে কেজি ঠেকেছে 65 থেকে 70 টাকা। ক্রেতাদের অভিযোগ, যে যেভাবে পারছে ক্রেতার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা, দেখার কেউ নেই। দাম বাড়লে তো অবশ্যই সেটা ইফেক্ট কম পড়ে। ধরেন যেখানে আমি 5 কেজি নিতাম সেখানে আমি 2 কেজি রাখি ধরছে
আর পেঁয়াজ বর্তমানে ঢাকা শহরে পেঁয়াজ পাইকারি যারা ব্যস্ত আছে ওরা 50 থেকে 55 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে। ভরা মৌসুমে হিমাগারে আলু মজুত করে বাজার অস্থির করেছে অসাধু চক্র, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বলছেন জেলা পর্যায়ে তদারকি জরুরি। আমরা রমজানের আগে আলু কিনলাম 20 টাকা 25 টাকা কেজি, আজকে 50 টাকা। হিমশিম খাচ্ছি, কিন্তু আমাদের ইনকাম সোর্সটাও কোনোভাবে বাড়ে নাই। বিক্রমপুর বগুড়া প্রচুর আলু আছে, কিন্তু তারা ছাড়তেছে না। তারা কিনতে উল্টালা দাম চায়, আলু পচা গুড়া সব বইরা দিতেছে, এগুলো আনতে বাধ্য। নিরূপে আমরা আনতেছি 44 টাকা কিনে আনতেছি। এর মাঝে কিছুটা স্বস্তি সবজির বাজারে। অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাঠে 1300 থেকে 1400 কেজি ওজনের গরু, তার পাশে রয়েছে মরুর দেশের উট, গতির রাজা ঘোড়া আর রং বেরঙের পাখি। ছুটির দিনে রাজধানীর আগারগাঁয়ে 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেচাকেনার পাশাপাশি রাখা হয়েছে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও। গলায় স্বর্ণের প্রলেপের হার, প্রায় 1400 কেজি ওজনের এই গরুর চারপাশে দর্শনার্থীদের ভিড়। মেলায় নিয়ে আসা ব্রাহ্মা জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে কোটি টাকা। এরকম বড় সাইজের আরও অনেক গরু নিয়ে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রাণী সম্পদ মেলায় হাজির দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা। কেউ আবার নিয়ে এসেছেন মরুর ওট, গতির রাজা ঘোড়া আর রং বেরঙের পাখিও। সাদা ঘোড়া ওটা হলো নুকটা, আর যেটা আমি ধরে লেখা রয়েছি এটা হলো মারোয়ারি। আসানোর হচ্ছে না, তবে যতটুকু আমাদের মনের খোরাক সেটা হচ্ছে যে সবাই দেখতেছে, আমরাও করেছি ভালোবাসা থেকে, মানুষও আসতেছে, ভালোবাসাটাই আমি মেইনলি প্রাধান্য দেই। 1085 কেজি ওটা আমরা 10 চাচ্ছি, আর যেটা 905 কেজি ওটা আমরা 9 লাখ চাচ্ছি। এদিকে এক মাঠে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরাও। আসলেই ভালো লাগছে, এই যে সাদা ঘোড়া একটা ছিল, সামনে একটা ছবি উঠলাম, খুব ভালো লাগলো। বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে খুবই ভালো লাগতেছে, ওরাও এনজয় করতেছে। গরু, বাছুর, হাঁস, মুরগি, ভেড়া, বড় বড় গরুর সাইজটা দেখেছি, আসলে আমার জীবনে এত বড় গরু আমি দেখিনি আর কি। মেলায় বেচা বিক্রির পাশাপাশি গরুর সুষম খাদ্য তৈরি, প্রক্রিয়াজাত ও জাত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণও দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভেনিস বিয়েনালের 60তম উৎসবে উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। প্রথম দিনেই দেখা গেছে বিদেশিদের উপচে পড়া ভিড়। বিশ্বের গৌরবময় আসরে দেশকে তুলে ধরতে পেরে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। বিশ্বের 90টি দেশের অংশগ্রহণে এবার ইতালির ভেনিসে অনুষ্ঠিত হচ্ছে 60তম বিয়েনাল বা আন্তর্জাতিক চারুকলা উৎসব। প্রতি 2 বছর পর পর ভেনিসে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি। সরকারের সার্বিক সহযোগিতায় এবার নিয়ে 5মবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা সায়েমা ও ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল MJH জাবেদ। 18 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অসংখ্য বিদেশি দর্শনার্থী ও বিশ্বের বিভিন্ন দেশের চারুকলার শিল্পীরা। বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এতে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক বিয়েনালে এবছর বাংলাদেশের 4 গুণী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শাহেদ কবির তালুকদার, সৈয়দা মাহবুবা করিম, আব্দুর রব ও 21 পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। 1907 সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক বিয়েনালকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনী হিসেবে গণ্য করা হয়। এবছর অনুষ্ঠানটি 20 এপ্রিল থেকে শুরু করে 24 নভেম্বর পর্যন্ত টানা প্রায় 7 মাস চলবে। এ সময় বিভিন্ন দেশের প্যাভিলিয়নে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে এবং দর্শক হিসেবে থাকবেন ভেনিসে আসা লাখ লাখ পর্যটক। সময় সংবাদ, ইতালি। কুয়েতে নেচে গেয়ে বৈশাখী উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতেই বাংলা নববর্ষ বরণের আয়োজন করা হয়। বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। যেসব বাঙালি রক্তে মিশে আছে বাংলা সংস্কৃতি, তারা বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন তার হৃদয় ধারণ করার পাশাপাশি স্মৃতিচারণ করতে ভুলেন না। তাই তো রবীন্দ্র নজরুল শিল্পী গোষ্ঠীর আয়োজনে কুয়েতের সেদ্দি অঞ্চলে ঈদের আনন্দে সবাই মেতেছে বৈশাখী উৎসবে। এ সময় দেশীয় সংস্কৃতির বিভিন্ন গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। আরও ছিল কবিতা আবৃত্তি, বাঁশের সুর আর কোমলমতি শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা।
বিদেশের বাড়িতে আমরা বাংলা সংস্কৃতিকে পাচ্ছি। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক ডান্স করেছে, বিশেষ করে আমার মেয়েও এখানে ডান্স করেছে। তো ভালো লাগছে অ্যাকচুয়ালি যে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারছি। এই মরুর বুকে আমাদের বাচ্চারা যে এত সুন্দর অনুষ্ঠান করেছে, আসলে আমাদের অনেক বড় গর্বের বিষয় এটা। কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জানায় তারা কোথায় শিখেছে বাংলা সংস্কৃতি। আমরা যে আজকে যে নৃত্যটা করেছি এটা রবীন্দ্রনাথ আর নজরুলের সঙ্গীতে করেছি, আর এটা আমরা ইউটিউব থেকে দেখছি আর আমার আম্মু শিখাইছে আমাদের দুজনকে। বাঙালি সংস্কৃতিতে নতুন প্রজন্মকে বেড়ে উঠতে এবং প্রবাসী ও বাঙালিয়ানা ধরে রাখতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান আয়োজকরা। আমরা প্রবাসে থাকলেও ঈদ এবং নববর্ষ দুটাকেই মন থেকে স্মরণ করি, যার কারণে আজ আমরা বাঙালিরা সবাই মিলে এই রবীন্দ্র নজরুল সংগঠনের মাধ্যমে এই আয়োজনটুকু করা হয়েছে। আমাদের রক্তে মাংসে বাংলাদেশি বাঙালিরা আমাদের রক্তে মাংসে মিশ্রিত। বাংলাদেশি ফ্যামিলিতে বাচ্চাদেরকে অন্তত বাংলাদেশ কালচারগুলো শেখানোর চেষ্টা করি। কর্মব্যস্তময় প্রবাস জীবনে এমন অনুষ্ঠান আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে স্মরণে আরও এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। কুয়েতের সেবদি থেকে মঈন সুমন, সময় সংবাদ। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে ভোরে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। মূলত নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে ক্রিকেটাররা অংশ নেবেন এই পরীক্ষায়। শনিবার সকাল 6টায় শুরু হয়ে চলবে 7:30 পর্যন্ত। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলতি মাসের 28 তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর বিশ্বকাপ খেলতে 16 মে যুক্তরাষ্ট্র উড়াল দেবে টিম টাইগার। তার আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করতেই হবে টেস্ট। যেখানেই অংশ নেবেন টি-20 বিশ্বকাপের বিবেচনায় থাকা ক্রিকেটাররা সহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরুতে 1600 মিটার দৌড়াবেন তারা। এরপর শেরি বাংলার ইনডোরে হবে বাকি পরীক্ষা। তবে এদিন যারা অংশ নিতে পারবেন না তাদের পরে সুযোগ থাকবে পরীক্ষা দেওয়ার। ইনজুরি থাকায় রানিং করবে না সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিক হাসানরা। তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি বিসিবি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয়, অগ্নি সন্ত্রাসের 60 লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয়, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।